আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কোম্পানি অ্যানালাইসিসটা কভার করার চেষ্টা করব। আহ, মূলত আমাদের ডিসকাশন ইজ অ্যাবাউট যে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করি, দেন আমরা যখন ভ্যালুয়েশন করি, উই হ্যাভ টু সেট দ্য ফাইন্যান্সিয়ালস ফর দ্য ফিউচার, এস্টিমেট দ্য ফাইন্যান্সিয়ালস ফর দ্য ফিউচার। সো ভ্যালুয়েশন ইজ অলওয়েজ ফরওয়ার্ড লুকিং, আমাদেরকে ফিউচার ফাইন্যান্সিয়ালস প্রজেক্ট করতে হয়। তো আমরা ফিউচার ফাইন্যান্সিয়ালস কিভাবে প্রজেক্ট করব সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো আমি ফিউচার ফাইন্যান্সিয়ালস যে প্রজেক্ট করা হয় সেটার কিছু এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি। সো এটা একটা ভ্যালুয়েশন মডেল। সো এখানে আপনি দেখেন যে আমার ফিউচার ফাইন্যান্সিয়ালস কি করতে হয়েছে, এস্টিমেট করতে হয়েছে। সেটা করা হয়েছিল 2014-এ। সো 2014-এর তুলনায় আপনার 15-16 এগুলো আমার ফিউচার ফাইন্যান্সিয়ালস ছিল। সেখানে ফিউচার ফাইন্যান্সিয়ালস কি করতে হয়েছে, এস্টিমেট করতে হয়েছে। সো দের আর সাম টেমপ্লেটস অ্যাভেলেবল। ফর এক্সাম্পল এখানে মার্চ 17 এটা একটা কারেন্ট ডেট ছিল, বাট এরপর আপনি যেগুলো পাশে কি দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এই বাকি পিরিয়ডের ফাইন্যান্সিয়ালস গুলো হচ্ছে এস্টিমেটেড ফাইন্যান্সিয়ালস, মানে দিস আর নট দ্য অ্যাকচুয়াল ফাইন্যান্সিয়ালস। সেটা আমাদেরকে কেন করতে হয়? আমাদেরকে এটা করতে হয় বিকজ ভ্যালুয়েশন ইজ ডিপেন্ডেন্ট অন ফিউচার ফাইন্যান্সিয়ালস অফ আ কোম্পানি। সো ফর এক্সাম্পল আমাদেরকে সেলস ফোরকাস্ট করতে হয় এভরি আইটেম, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর যতগুলো আইটেম আছে আমাদেরকে যতটুকু পসিবল এটা কি করতে হয়, ফোরকাস্ট করতে হয়। বেসড অন দ্য এস্টিমেটেড ক্যাশ ফ্লো উই কাম টু দ্য ভ্যালুয়েশন। সো আমরা হয়তোবা অন্যান্য কোর্সগুলোতে আমাদেরকে ডিরেক্টলি ক্যাশ ফ্লোস গুলো দেওয়া থাকতো, বাট এই কোর্সে মূলত আমরা যে ট্রেনিংটা রিসিভ করি সেটা হচ্ছে আমরা ক্যাশ ফ্লোস নিজেরা কিভাবে একটা কোম্পানির জন্য এস্টিমেট করতে পারি। তো সেটা নিয়ে আমাদের আজকে ডিসকাশনটা কন্টিনিউ হবে। ঠিক আছে, পারপাস। ওকে। সো ফার্স্ট অফ অল আমরা রেভিনিউ নিয়ে কথা বলি। সো থিঙ্ক অফ কোম্পানিজ রেভিনিউ কাম ফ্রম ডিফারেন্ট সোর্সেস। সো কোম্পানি সেটা আপনাকে প্রেজেন্ট করে দেখায়, কোম্পানি আপনাকে প্রেজেন্ট করে বলে যে হোয়াট আর দ্য different segments from which company generates the revenue. সো সেই ডিফারেন্ট ওয়েতে আপনাকে সেগমেন্টটা দেখাতে পারে। সো ইট ডিপেন্ডস অন কোম্পানিজ ওন প্রেজেন্টেশন স্টাইল। সো ফর এক্সাম্পল অ্যাপল বেশ কয়েকভাবে আপনাকে রেভিনিউ সেগমেন্টটা দেখায় যে হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্সেস যেখান থেকে আপনার রেভিনিউ সে জেনারেট করে। So let me show you something. আমরা একটি প্রেজেন্টেশনে দেখার চেষ্টা করি। ফর এক্সাম্পল অ্যাপল 10K রিপোর্ট আপনি সার্চ করেন, এটা হচ্ছে তাদের অ্যানুয়াল রিপোর্ট, 10K ফাইলিংস। সো এখানে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে যাবেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আচ্ছা, আমরা আবার একটু যাব। যেখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড সাপ্লিমেন্টারি ডাটা। সো প্রথমে আমরা কনসলিডেটেড statement of operations for the year. ওকে, এখানে আমরা নেট সেলস এটা দেখাচ্ছে প্রাইমারিলি। অ্যাপল জেনারেটস রেভিনিউ ফ্রম প্রোডাক্টস, অ্যাপল জেনারেটস রেভিনিউ ফ্রম ইটস সার্ভিসেস। ঠিক আছে, আচ্ছা। এরপর এটার আরো ডিটেলস যদি আপনি দেখতে চান, what can I do? আপনি এটা রেভিনিউ তারা কিভাবে রেকগনাইজ করে এটা সম্পর্কে ডিটেলস বলা আছে।
সো আমরা রেভিনিউ রিকগনিশনের যে কনসেপ্টস গুলো নিয়ে ডিসকাস করেছিলাম, পারফরমেন্স অব্লিগেশন, ইউল সি দিস থিংস হিয়ার। তার মাল্টিপল পারফরমেন্স অব্লিগেশনস থাকে। ইউ ক্যান রিকল যে আমরা বলেছিলাম যে সফটওয়্যার প্রোডাক্টের ক্ষেত্রে একটা ইনস্টলেশন আপনি পান, তারপর আপনি সাবসিকুয়েন্টলি কি পান, আপডেট পান। সো এই ব্যাপারগুলো আপনার পারফরমেন্স অব্লিগেশনের বিষয় আছে। আচ্ছা, তো দেখেন, এটা হচ্ছে তার প্রোডাক্টের একটা সেগমেন্ট তারা ডিসক্লোজ করছে। আইফোন থেকে এই 15-এ কত, 20-25-এ কত, ম্যাকে ম্যাক থেকে কত, আইপ্যাড থেকে কত, আদার অ্যাক্সেসরিজ বা ওয়্যারেবলস থেকে কত, এবং সার্ভিস থেকে কত। ঠিক আছে, তো এসি যে এইভাবে একটা ডিসক্লোজার তারা দিতে পারে, এটা হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিস ওয়াইজ ডিসক্লোজার। এরপর আরো অন্য উপায়ে তারা আপনাকে সেগমেন্টটা দেখাতে পারে। ফর এক্সাম্পল, আরেকটা সেগমেন্ট তারা দেখিয়ে থাকে, সেটা হচ্ছে আহ, আপনার জিওগ্রাফিক সেগমেন্ট, মানে এশিয়া থেকে কত আসছে, ইউরোপ থেকে কত আসছে, এইভাবে সেগমেন্টে দিয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা। এখন আহ, আমরা যে সেগমেন্টটা দেখলাম সেটা হচ্ছে কাইন্ড অফ বেসড অন দ্য প্রোডাক্ট লাইন, বেসড অন দ্য প্রোডাক্ট লাইন, মানে আমরা মাত্র যেটা দেখলাম। আচ্ছা, এখন কোম্পানি যেভাবে প্রোডাক্ট সেগমেন্টটা দিয়ে থাকে, মূলত আমাদেরকে সেটাকে বেস করেই প্রজেক্ট করতে হয়, বা সেটাকে বেস করে ফিউচার প্রজেক্ট করতে হয়। এখন আমরা ফিউচার কিভাবে প্রজেক্ট করতে পারি? হোয়াট আর দ্য অ্যাপ্রোচেস অ্যানালিস্ট টিপিক্যালি ইউজ? সো ফার্স্ট অ্যাপ্রোচ যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। আমরা কি প্রজেক্ট করব? আমরা রেভিনিউ প্রজেক্ট করব। আচ্ছা, সো প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। সো এখানে আমরা কিভাবে প্রজেক্ট করতে পারি? সো আইডিয়ালি যে প্রথমে করা হয়, আহ, আমরা একটা কান্ট্রির ফিউচার জিডিপি গ্রোথ, বা যে কোম্পানিটা যে কান্ট্রিতে বিলং করে, ইফ ইট ইজ সাচ দ্যাট যে আপনার কোম্পানিটার মোস্ট অফ দ্য সেলস আর উইদিন দ্য কান্ট্রি, সেটা লোকাল কোম্পানিগুলোর জন্য ট্রু, তখন আমরা সেই কান্ট্রিটার জিডিপি গ্রোথ প্রথমে কি করি, ফোরকাস্ট করি। আচ্ছা, ফর এক্সাম্পল আপনি যদি ইয়ে এটা চিন্তা করেন যে বাংলাদেশে এই আপনার জিপির রেভিনিউ আপনি কিভাবে ফোরকাস্ট করতে পারেন। সি যে আমরা এখানে জিপি রেভিনিউ একটা ফোরকাস্ট আপনি দেখতে পাচ্ছেন, রাইট, এখানে। ওকে, সো দিস আর দ্য এস্টিমেটেড নাম্বার। জিপি কিভাবে রেভিনিউ আপনাকে ডিসক্লোজ করে? জিপি রেভিনিউ ডিসক্লোজ করে রেভিনিউ ফ্রম মোবাইল কমিউনিকেশন, রেভিনিউ ফ্রম কাস্টমার ইকুইপমেন্ট অ্যান্ড আদার রেভিনিউ। সো তারা এইভাবে আপনার রেভিনিউ ডিসক্লোজ করে। এখন সেটা চিন্তা করতে গিয়ে আপনাকে কি করা লাগছে? এই বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের জিডিপি, এই ব্যাপারগুলো কি করা লাগছে, প্রজেক্ট করা লাগছে। ফর এক্সাম্পল, আপনার এখানে একটা প্রজেকশন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পপুলেশন গ্রোথকে কি করা হয়েছে, পপুলেশন কত এবং পপুলেশন গ্রোথ, এবং আউট অফ দিস মোবাইল সাবস্ক্রাইবার কত পার্সেন্টেজ, এইভাবে কি করা হয়েছে, প্রজেক্ট করা হয়েছে। ওকে, আর এখন টপ ডাউন অ্যাপ্রোচ যখন আমরা দেখি, তখন আমরা প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা যে কান্ট্রিতে আমার কোম্পানিটা বিলং করে সেই কান্ট্রির জিডিপি গ্রোথ কি করতে হয়, প্রজেক্ট করতে হয়। ওকে, এখন এই জিডিপি গ্রোথটা ফরকাস্ট করতে গিয়ে আমাকে প্রিসাইসলি যেটা করা লাগে, যে এখানে রিয়েল গ্রোথ কত আর ইনফ্লেশন কত। ওকে, ফর এক্সাম্পল আমরা ফরকাস্ট করলাম আহ, যে 4% করে সামনের 3 বছর কোম্পানি কান্ট্রি কি করবে, জিডিপি গ্রো করবে। ঠিক আছে, আমি সিম্পল একটা নাম্বার রাখছি, 4%, 4% এইভাবে সামনে 4 বছর প্রজেক্ট করবে। ঠিক আছে, নট এটা সেম হবে, ডিফারেন্ট হতে পারে।
আচ্ছা, দেন আই হ্যাভ টু থিঙ্ক অফ আমি যে কোম্পানিটা রেভিনিউ ফোরকাস্ট করছি, এই কোম্পানিটা তার বিজনেসে কোন স্টেজে আছে। এখন বিজনেসের গ্রোথ স্টেজে যদি থাকে, ইউ আন্ডারস্ট্যান্ড, যে তখন গ্রোথটা ইকোনমিক গ্রোথের চেয়ে কি হবে, ফাস্টার হবে। আর কোম্পানি যদি ম্যাচিউর স্টেজে থাকে, তখন কিন্তু কোম্পানি গ্রোথটা অনেকটা কান্ট্রির গ্রোথের ইকুইভ্যালেন্ট হবে। আর লেট ম্যাচুরিটি স্টেজে যদি থাকে, তাহলে এই কোম্পানি গ্রোথটা লাইকলি যে আপনার কান্ট্রির ইকোনমিক গ্রোথ রেটের চেয়ে স্লোয়ার হবে। সে ডিপেন্ডস অন কোম্পানি টু কোম্পানি, যে কোম্পানি বিজনেস সাইকেলে কোন স্টেজে আছে। আচ্ছা, এখন ধরে নিলাম যে আমি যে টেলিকমিউনিকেশন কোম্পানিটার কথা বলছি, যে এটা অনেকটা ম্যাচিওর স্টেজে আছে। সো এটা কান্ট্রির ইকোনমির যে গ্রোথ রেট সে অনুযায়ী প্রজেক্ট গ্রোথ হবে, বাট লিটল বিট হায়ার হবে, বিকজ স্টিল টেলিকমিউনিকেশনের যে সার্ভিসের পেনেট্রেশন বা 5G সে সার্ভিসের যে পেনেট্রেশন, এটা এখন ইকোনমি সেভাবে কি করে নাই, রিসিভ করে নাই। সো ইকোনমিতে এটা রিসিভ করার যথেষ্ট কি আছে, পটেনশিয়াল আছে। সো বেসড অন দ্যাট আমরা ধরে নিচ্ছি, ফর এক্সাম্পল, যে ইকোনমির যে গ্রোথ রেট, সেই গ্রোথ রেটের চেয়ে আমার কোম্পানির রেভিনিউ গ্রোথ রেট 50 বেসিস পয়েন্ট ফাস্টার হবে। 50 বেসিস পয়েন্ট কি হবে, ফাস্টার হবে। এখন 50 বেসিস পয়েন্ট যদি ফাস্টার হয়, তাহলে আমরা কি করতে পারি, এটা 4% তো কান্ট্রি গ্রোথ রেট, সো 4% প্লাস সে 100 বেসিস পয়েন্ট তো 1%, রাইট? সো 25 বেসিস পয়েন্ট মানে কত পার্সেন্ট, 0.25%। ঠিক আছে, তাহলে আমি এখানে কি কাউন্ট করতে পারি, 4.25। এটা 4.25, 4.25 হবে কি আমার কোম্পানির রেভিনিউর গ্রোথ রেট। সো কোম্পানির আজকে রেভিনিউ যদি সে 100 থাকে, তাহলে নেক্সট ইয়ারে হবে কত, 104.25। পরের ইয়ারে কত হবে, 104.25 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস 0.0425, এভাবে কি হবে, কন্টিনিউ হবে। ঠিক আছে। আচ্ছা, দিস ইজ ওয়ান ওয়ে, যেখানে আপনি কোম্পানির রেভিনিউকে কোম্পানি যে কান্ট্রিতে বিলং করে সেখানে ডিরেক্টলি কি করছেন, কানেক্ট করছেন। ঠিক আছে। তো অনেক সময় এই কানেকশনটা হয়তো আপনি খুব প্রিসাইসলি করতে পারছেন না। আহ, তখন অল্টারনেটিভ আরেকটা কি আছে, বাট আপনি টপ ডাউন অ্যাপ্রোচ ফলো করতে চাচ্ছেন। আচ্ছা, টপ ডাউন কেন হলো? টপ ডাউন হলো, এখানে আমরা ইকোনমিকে কি করছি, কোম্পানি যে ইকোনমিতে বিলং করে সেই ইকোনমিটা প্রজেক্ট করছি। দেন হচ্ছে আমরা কোম্পানির গ্রোথ রেট ফরকাস্ট করছি বেসড অন দিস। সো দ্যাটস হোয়াট ইজ টপ ডাউন। এখন ইকোনমিক গ্রোথ রেট আপনি কোথায় পাবেন? ইকোনমিক গ্রোথ রেট নট নেসেসারি যে আপনাকে প্রজেক্ট করতে হবে। ইকোনমিক গ্রোথ রেট বাংলাদেশ গভর্নমেন্ট প্রজেক্ট করেছে। ইকোনমিক গ্রোথ রেট বাংলাদেশ গভর্নমেন্টের যারা ডেভেলপিং পার্টনার্স তারা কিন্তু প্রজেক্ট করেছে। তো সেখান থেকে আপনাকে নাম্বারটা নিতে হবে, যে সেখানে প্রজেকশন আছে যে 27 সালে প্রজেক্টেড গ্রোথ রেট কত, 28 সালে প্রজেক্টেড গ্রোথ রেট কত, সেখান থেকে নাম্বারটা নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, টপ ডাউন অ্যাপ্রোচে আরেকটা অ্যাপ্রোচ আছে, সেখানে আমরা ইন্ডাস্ট্রি বা মার্কেট গ্রোথ এটাকে কানেক্ট করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আমরা আহ, ধরে নিচ্ছি যে আপনার টেলিকমিউনিকেশন সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টরটার কি অবস্থা। ফর এক্সাম্পল, এখানে আপনি কি দেখতে পাচ্ছেন, আহ, এখানে আপনি টেলিকমিউনিকেশন সেক্টরে যে কোম্পানিজ গুলো আপনার অপারেট করছিল, প্রত্যেকটা অপারেটরের আপনি সাবস্ক্রাইবার, নাম্বার অফ সাবস্ক্রাইবার আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, এখন
এই সাবস্ক্রাইবারের যে ইনক্রিজটা, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার যে টেলিকমিউনিকেশন সেক্টর এটা কারেন্টলি কোথায় আছে। সো টেলিকমিউনিকেশন সেক্টর কারেন্টলি ফর এক্সাম্পল গ্রোথ স্টেজ আছে। এখন এখানে ধরে নিলাম টেলিকমিউনিকেশন সেক্টর হচ্ছে এখন কারেন্ট মার্কেট সাইজ হচ্ছে 1 বিলিয়ন টাকা ধরে নিলাম। এখন এখানে এটা হচ্ছে কারেন্ট টেলিকমিউনিকেশন সেক্টরের সাইজ, অ্যান্ড আই নো যে এখানে কারা কারা প্লেয়ার বা কারা কারা অপারেটরস। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে উই ওয়ান্ট টু রিলেট যে ইন্ডাস্ট্রি বা এই যে সেক্টর এটা কিভাবে গ্রো করতে পারে। সো এই রিপোর্ট আপনি কোথায় পাবেন? সো এই সেক্টর অনুযায়ী আপনার সেক্টরাল কিছু আপডেট থাকে, প্রত্যেকটা সেক্টর নিয়ে কিছু আপনার রিপোর্ট থাকে। সেটা করে থাকে হচ্ছে আপনার যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে বা যারা আপনার কনসালটেন্সি ফার্ম আছে তারা এই রিপোর্টগুলো করে থাকে যে একটা সেক্টরের ফিউচার আউটলুক কেমন। তো সেখানে ফর এক্সাম্পল বলা হচ্ছে যে কারেন্টলি এটা 1 বিলিয়ন, নেক্সট ইয়ার এটা 1.1 বিলিয়ন হবে, এরপর এটা সে 1.25 বিলিয়ন এরকম হবে, রাইট? এরকম একটা নাম্বার পাবেন। এখন এই যে 1 বিলিয়ন এর মধ্যে সে ফর এক্সাম্পল আপনি যে কোম্পানিটার কথা চিন্তা করছেন সে জি, এই কোম্পানিটা সে কারেন্টলি 60% মার্কেট শেয়ার ওন করে। আরেকটা কোম্পানি সে আর সেটা ওন করে সে 35%, আর বাকি কোম্পানি সে 5% ওন করে। So আপনি ফিউচারে এই সেক্টরটা কত বড় হবে সেটা আপনি পেয়ে গেলেন ফ্রম দ্য এস্টিমেট মেড বাই দ্য ইন্ডাস্ট্রি আউটলুক প্রোভাইডার্স অর সেক্টর আউটলুক প্রোভাইডার্স। সেখানে আপনি এই পার্সেন্টেজ গুলো অ্যাপ্লাই করেন। সেখানে আমরা যেটা এজিউম করে নিই যে কোম্পানি মার্কেট শেয়ার কি থাকবে, সেম থাকবে। সো কোম্পানি মার্কেট শেয়ার আপডেট করা বা সরি কোম্পানি মার্কেট শেয়ার বাড়ানো, এটা ইজ এ ভেরি চ্যালেঞ্জিং টাস্ক। সো এটা খুব বেশি আপনার ইজি না। সো আপনি হয়তো বা চিন্তা করতে পারেন যে 2 বছর পরে কোম্পানি হয়তো মার্কেট শেয়ার 60.1% হতে পারে, রাইট? এই রিপোর্টগুলো আপনাকে জানতে হবে। সো এখন এগুলো আপনি কোথায় পাবেন? ইট ইট ডিপেন্ডস যে আপনি যখন এগুলো নিয়ে সার্চ করবেন তখন আপনি এগুলো নিয়ে কাভারেজ পাবেন। So, আমরা ক্লাস শেষে দুই একটা রিপোর্ট আপনাকে শেয়ার করব যেখানে আপনি দেখবেন যে একটা কারেন্ট বাংলাদেশের ফর এক্সাম্পল সিরামিক ইন্ডাস্ট্রিতে 5-6টা কোম্পানি আছে। সো অন এ পিরিয়ডিক ইন্টারভাল এই ইন্ডাস্ট্রিগুলো নিয়ে রিপোর্ট করা হয় যে বাংলাদেশের সিরামিক ইন্ডাস্ট্রি এখন সাইজ কত, অথবা বাংলাদেশের আপনার সিমেন্ট ইন্ডাস্ট্রি এখন কারেন্ট সাইজ কত, এখানে কারা অপারেটর, বা বাংলাদেশের রেফ্রিজারেটর, এই রেফ্রিজারেটর মার্কেট এখন কত বড়, তো এখানে কারা কারা অপারেটর, তো কারা কাদের মার্কেট শেয়ার কত, এই ব্যাপারগুলো আপনি পাবেন। এবং ইন্ডাস্ট্রি যারা ইনসাইডার্স দে অলসো মেক সাম প্রজেকশন যে ইন্ডাস্ট্রিটা কত বড় হতে পারে সামনে, আর হোয়াট আর দ্য প্রজেকশনস। ঠিক আছে, সো সেখানে আপনার আহ এই মানে সেই ইনপুটটাকে আপনাকে ইউজ করতে হয়। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটাও কি মাত্র যেটা বললাম সেটা একটা টপ ডাউন অ্যাপ্রোচ, কারণ আপনি ইন্ডাস্ট্রিকে প্রজেক্ট করছেন বেসড অন দ্যাট ইউ এস্টিমেট দ্য কোম্পানি হুইচ বিলংস টু দ্য ইন্ডাস্ট্রি। আচ্ছা, নেক্সট থিং হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। বটম আপ অ্যাপ্রোচ আমরা কি করে থাকি? ফর এক্সাম্পল জিপিতে ভয়েসের বিজনেস আছে, ডেটার বিজনেস আছে, ইকুইপমেন্টের বিজনেস আছে, ভ্যালু এডেড সার্ভিসের বিজনেস আছে। ওকে, সো টপ ডাউন অ্যাপ্রোচ আমরা যেটা করছিলাম, আমরা ইকোনমিকে আগে প্রজেক্ট করছিলাম,
Based on that, we projected the company's entire revenue. বাট এখানে বটম আপ অ্যাপ্রোচে আমরা যেটা করে থাকি, instead we forecast the revenue of individual product or services separately. ফর এক্সাম্পল জিপির ক্ষেত্রে ভয়েস রেভিনিউ কিভাবে বাড়তে পারে, ডেটা রেভিনিউ কিভাবে বাড়তে পারে, বা আপনার ইকুইপমেন্টের বিজনেস কিভাবে বাড়তে পারে, সেটা আমরা ইন্ডিভিজুয়ালি প্রজেক্ট করলাম। তারপর আমরা এগুলোকে সবগুলো কি করলাম, সাম আপ করলাম। ঠিক আছে, এই অ্যাপ্রোচটা হচ্ছে আপনার বটম আপ অ্যাপ্রোচ। আপনি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট বা সার্ভিসকে আপনি প্রজেক্ট করলেন, বেসড অন দ্যাট ইউ এস্টিমেট যে কোম্পানির টোটাল রেভিনিউ কত হবে। একটু আগে আপনি অ্যাপলের ক্ষেত্রে দেখলেন যে আইফোন, আইপ্যাড বা ম্যাক এগুলো কি করা হচ্ছে, সেপারেটলি ডিসক্লোজ করা হচ্ছে। আপনি যদি অ্যাপলের ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো বা আইফোনের সেলস কেমন হবে বা আইপ্যাডে কেমন সেলস হবে, এগুলোকে আপনি ইন্ডিভিজুয়ালি প্রজেক্ট করেছেন, তারপর আপনি অ্যাপলের টোটাল সেলস কত সেটা প্রজেক্ট করছেন, তখন আপনার অ্যাপ্রোচটা হবে বটম আপ অ্যাপ্রোচ। ওকে, আচ্ছা। নেক্সট থিং হচ্ছে হাইব্রিড অ্যাপ্রোচ। হাইব্রিড অ্যাপ্রোচ আমরা কি করি, হাইব্রিড অ্যাপ্রোচে মূলত আমরা এই দুটো জিনিসকে কি করি, কম্বাইন করি। সো আমরা আমরা কি করলাম, আপনার আমার যে ইন্ডিভিজুয়াল যে প্রোডাক্ট আছে বা ইন্ডিভিজুয়াল যে বিজনেস সেগমেন্ট আছে, এগুলোকে প্রজেক্ট করার জন্য আমি সে টপ ডাউন অ্যাপ্রোচ ইউজ করলাম। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা টপ ডাউন অ্যাপ্রোচে আমরা রেভিনিউ প্রজেক্ট করলাম। একই সাথে আমি কি করলাম, ইন্ডিভিজুয়াল যে প্রোডাক্টস গুলো আছে এগুলোকে সেপারেটলি প্রজেক্ট করলাম এবং এই রেভিনিউ গুলো সাম আপ করলাম। এখন এটা করলাম হচ্ছে বটম আপ অ্যাপ্রোচে, এটা করলাম টপ ডাউন অ্যাপ্রোচে। এখন আমরা চাইলে এটা করতে পারি, ফর এক্সাম্পল আমি টপ ডাউন অ্যাপ্রোচ থেকে যেটা পেয়েছি সেখানে আমি ওয়েট দিচ্ছি 60%, আর বটম আপ অ্যাপ্রোচ থেকে যেটা পেয়েছি সেটাতে ওয়েট দিচ্ছি 40%। সো এইখানকার নাম্বারটাকে 60% দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানকার নাম্বারটাকে 40% দিয়ে মাল্টিপ্লাই করলাম, তারপর আমি কিসে রিচ করছি, আমি ফাইনাল একটা রেভিনিউ এস্টিমেটে পৌঁছাচ্ছি। তখন কিন্তু আমরা কি করেছি, টপ ডাউন অ্যাপ্রোচ ইউজ করেছি, বটম আপ অ্যাপ্রোচ ইউজ করেছি, হুইচ ইজ কল্ড দ্য সামেশন অফ হাই অর দ্য হাইব্রিড অ্যাপ্রোচ। আমরা এখানে একটা এক্সাম্পল দেখি রিগার্ডিং দ্য রেভিনিউ ফরকাস্ট। আচ্ছা, নভো নর্ডিস্ক, এটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ডেনমার্ক বেসড বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি উইথ এ ফোকাস অন দ্য ডায়াবেটিস ড্রাগস। সো আপনার এই বাসায় বা কেউ যদি ডায়াবেটিস পেশেন্ট থেকে থাকে, আপনি যে উনি যদি ইনসুলিন নিয়ে থাকে, আপনি দেখবেন যে তার ইনসুলিনটা ইন মোস্ট অফ দ্য কেসেস এটা নভো নর্ডিস্কের বানানো। ঠিক আছে, আচ্ছা। তো কোম্পানিটার আপনার তার রেভিনিউ ডিটেল ডিসক্লোজার দিচ্ছে বেসড অন দ্য জিওগ্রাফিক। সে নর্থ আমেরিকাতে তার কেমন সেলস, ইউরোপে, ইন্টারন্যাশনাল, জাপান, কোরিয়া, চায়না রিজিয়ন কেমন সেলস, এটা ডিসক্লোজার দিচ্ছে। অলসো বেসড অন দ্য বিজনেস সেগমেন্ট। তার মূলত দুইটা বিজনেস সেগমেন্ট, একটা হচ্ছে টোটাল ডায়াবেটিস কেয়ার, আর একটা হচ্ছে টোটাল বায়োফার্মাসিউটিক্যাল। মানে তার বিজনেস লাইন হচ্ছে মূলত দুটা। দুটাতে কিভাবে রেভিনিউ হচ্ছে সেটা একটা প্রজেকশন সে দিয়েছে, রাইট? এন্ড অবভিয়াসলি এটা কিন্তু এগুলো কিন্তু সেম নাম্বার, মানে এখানে আপনার এই বিজনেস লাইনের সামেশন থেকে যে রেভিনিউটা আসবে, এই যে যে রেভিনিউটা, এই রেভিনিউ আর জিওগ্রাফিক সেগমেন্টের টোটাল যে রেভিনিউ, এই রেভিনিউ গুলো করে কি হবে, সেম হবে। ঠিক আছে, জাস্ট ডিফারেন্ট ওয়ে অফ প্রেজেন্টেশন। আরেকটা হচ্ছে প্রোডাক্ট লাইন। প্রোডাক্ট লাইন কোনগুলো, এই যে মডার্ন ইনসুলিন, হিউম্যান ইনসুলিন, ভিক্টোজা, আদার ডায়াবেটিস প্রোডাক্টস, এগুলো হচ্ছে বেসড অন দ্য প্রোডাক্ট লাইন। সো এই প্রোডাক্ট লাইনের সামেশন আছে বিজনেস সেগমেন্টের রেভিনিউ। আচ্ছা, এই নাম্বারগুলো সব ইউরোতে আছে। আচ্ছা, এখন কোম্পানি বলছে যে তার এটা হচ্ছে তার প্রেজেন্টেশন। এখন থিঙ্ক অফ ইউ আর এন ইকুইটি অ্যানালিস্ট, আপনি কাভার করছেন
European pharmaceutical companies for your clients in China. And you are projecting that global nominal GDP will grow 5% annually over the long run based on 2% real growth and 3% inflation. So আপনি প্রজেক্ট করছেন গ্লোবাল নমিনাল জিডিপি। কেন আপনি গ্লোবাল নমিনাল জিডিপি প্রজেক্ট করছেন? কারণ হচ্ছে আপনি যে কোম্পানিটার অ্যানালিস্ট, এই কোম্পানিটা মূলত একটা গ্লোবাল কোম্পানি। এই কোম্পানি অপারেশনস আছে ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। সো আপনার ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ডের কম্বিনেশন তো গ্লোবাল। সো গ্লোবাল জিডিপি আপনার জানা লাগবে। It has consequence on the revenue performance of your company. সো গ্লোবাল জিডিপির ব্যাপারে কি বলা হচ্ছে যে এটা 5% রেটে কি করবে, গ্রো করবে। তার মধ্যে আপনার 3% হচ্ছে ইনফ্লেশন, 2% কি রিয়েল গ্রোথ। এরপর আর কি বলা হচ্ছে আমার, শুধুমাত্র তো একটা কোম্পানি রেভিনিউ ইকোনমি গ্রো করছে এই জন্য গ্রো করছে না। সো পাশাপাশি কোম্পানিটা যে প্রোডাক্টটা তৈরি করে সেই প্রোডাক্টের যারা কনজিউমার্স তাদের লাইফ স্টাইলের উপর ডিপেন্ড করবে আমার কোম্পানি রেভিনিউ গ্রোথ কেমন হবে। ফর এক্সাম্পল, এই কোম্পানিটা ডায়াবেটিস ইনসুলিন বানায় মূলত, মানে এটা হচ্ছে তার মেইন একটা প্রোডাক্ট সেগমেন্ট। ইফ ইউ লুক এট দ্য টোটাল রেভিনিউ, যেটা হচ্ছে টোটাল রেভিনিউ হচ্ছে 6,860, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে দেখেন যে তার যে ডায়াবেটিস কেয়ার সেগমেন্ট এটা হচ্ছে 5,036। সো অ্যাবাউট 80% তার থেকে আসছে এই ডায়াবেটিস কেয়ার সেগমেন্টের বিজনেস থেকে আসছে। এখন তাকে যেটা প্রজেক্ট করতে হয় যে দ্য ওয়ে পিপল আর লিডিং দিয়ার লাইফ স্টাইল, এটাকে ডায়াবেটিসের জন্য ফ্রেন্ডলি কিনা, ওর এটা ডায়াবেটিসের জন্য ফ্রেন্ডলি না। So, আমি যেহেতু ডায়াবেটিসের জন্য ইনসুলিন বানাই, সো আমার একটা ইনক্লাইনেশন থাকবে যে পিপল হয়তো একটা লাইফ স্টাইল লিড করুক যেটা হয়তো বা এরকম, যেটাতে পিপলের কি বাড়বে, ডায়াবেটিস বাড়বে। ডায়াবেটিস যদি বাড়ে তাহলে আমার কি কি বাড়বে, আমার সেলস বাড়বে, রাইট? সো অ্যাকচুয়ালি পিপল আর ডুইং দিস। সো তারা প্রজেক্ট করেছে, আমি অ্যানালিস্ট প্রজেক্ট করেছে যে people have started leading a life which is more likely unhealthy and sedentary lifestyle, kind of sleeping, taking rest, comfort like this. So no work or no physical activities, এই ধরনের লাইফস্টাইলকে আমরা sedentary lifestyle বলি, ঠিক আছে? So যেভাবে পিপলের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ ভেরি মাচ কনজেনিয়াল, ভেরি মাচ ফ্রেন্ডলি ফর দ্য growth of revenue of Novo Nordisk company. So what do you think? এরকম যদি লাইফস্টাইল লিড করে, should I add the revenue forecast, or should I make the revenue forecast relatively higher or lower? What do you think? এরকম যদি লাইফস্টাইল লিড করে, আমি একটা ডায়াবেটিস ইনসুলিন তৈরি করে একটা কোম্পানি রেভিনিউ ফরকাস্ট করছি, তো সেই তার যে রেভিনিউ গ্রোথ, এই পার্সেন্টেজটা কি ইকোনমিক গ্রোথ রেটের চেয়ে হায়ার হওয়ার কথা নাকি লোয়ার হওয়ার কথা? যদি পিপলের লাইফ স্টাইল তার ডায়াবেটিস ইনসুলিন যে কনজিউম হবে এটার জন্য ফ্রেন্ডলি হয়, হোয়াট ডু থিঙ্ক? হাই হবে স্যার। হায়ার হওয়ার কথা, ঠিক আছে, এক্স্যাক্টলি। সো এই কারণে অ্যানালিস্ট বলছে যে তার গ্লোবাল সেলস অফ ডায়াবেটিস ড্রাগস উইল গ্রো 100 basis point ফাস্টার দেন দ্য নমিনাল জিডিপি ওভার দ্য লং রান। এই যে আমরা এখানে নমিনাল জিডিপি ফোরকাস্ট করেছি 5%, তার চেয়ে কত পার্সেন্ট আমি প্রজেকশন বেশি রাখছি? 1% বেশি, মানে 100 basis point ফাস্টার। ওকে, আচ্ছা। এখন who believes that revenue growth rate of Novo Nordisk diabetes care segment will decline linearly so over the next 4 years from its growth rate in 2011 to the projected long run growth rate of the diabetes drug market? ঠিক আছে, আচ্ছা। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখন গ্রোথ রেট হায়ার হবে,
বাট গ্রাজুয়ালি এটা কি হয়ে আসবে, কমে আসবে। কমে আসার স্টাইলটা কি হবে, লিনিয়ার। মানে লিনিয়ার মানে 1 বছর থেকে যে আরেক বছর কমে আসছে, এই রেটটা সেম হবে। এই রেটটা কি হবে, সেম হবে, মানে কমার রেটটা কি হবে, সেম হবে। এই ব্যাপারটাকে কি বলা হচ্ছে, লিনিয়ার ডিক্লাইন। এখন প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ও কি রেভিনিউ প্রজেকশনে টপ ডাউন অ্যাপ্রোচ ইউজ করছে, নাকি বটম আপ অ্যাপ্রোচ ইউজ করছে, নাকি হাইব্রিড অ্যাপ্রোচ ইউজ করছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? রেভিনিউ প্রজেকশনে ও কি টপ ডাউন অ্যাপ্রোচ ইউজ করছে, নাকি বটম আপ, নাকি হাইব্রিড অ্যাপ্রোচ ইউজ করছে? আমরা তো টপ ডাউন, বটম আপ, হাইব্রিডের ব্যাপারে ডিসকাস করেছি। এভরিথিং রেসপন্ড করেন। সো লেটস সি। আহ, তিনি প্রথমে নমিনাল জিডিপি প্রজেক্ট করছেন, সেখান থেকে বলছেন আহ, আমার কোম্পানির গ্লোবাল সেল যেটা ডায়াবেটিস ড্রাগ, সেটা 100 বেসিস পয়েন্ট ফাস্টার হবে কোত্থেকে, নমিনাল জিডিপি থেকে। সো নমিনাল জিডিপির একটা প্রজেকশন কিসে আসছে, আমার সেলসে আসছে। তার মানে আমার টপ ডাউন আসছে। আচ্ছা, টপ ডাউন কনফার্ম আসছে। এখন খেয়াল করেন, তার বিজনেসে কিন্তু মূলত দুইটা সেগমেন্ট, একটা ডায়াবেটিস কেয়ার আর একটা কি বায়োফার্মাসিউটিক্যাল। এখন সে আহ, আপনার ডায়াবেটিস কেয়ারের ব্যাপারে বলছে যে পিপলের সেডেন্টারি লাইফ স্টাইলের জন্য ডায়াবেটিস কেয়ারের সেগমেন্টের যে বিজনেস, সেটা 100 বেসিস পয়েন্ট কি, ডায়াবেটিস কেয়ার ড্রাগস উইল গ্রো 100 বেসিস পয়েন্ট ফাস্টার। সো আমি তো ইন্ডিভিজুয়াল একটা বিজনেসের গ্রোথের দিকে দেখছি। বেসড অন দ্যাট আমি টপ ডাউনে পাচ্ছি কত পার্সেন্ট, 5%। টপ ডাউনে কত পাচ্ছিলাম, 5%। আর এই যে ইন্ডিভিজুয়াল বিজনেস সেগমেন্ট ডায়াবেটিস ড্রাগসের বিজনেসের জন্য কনভেনিয়েন্ট, এই জন্য আমরা কত পার্সেন্ট ফাস্টার অ্যাড করছি, 1% ফাস্টার অ্যাড করছি। তাহলে আমার টোটাল রেভিনিউ প্রজেকশনে এই যে 1%, এটা কোন অ্যাপ্রোচ আসলো, এটা আসছে বটম আপ অ্যাপ্রোচে। আর আমি দেখেছি কোথায়, ডায়াবেটিস ড্রাগস এর বিজনেসের কি অবস্থা, রাইট? তাহলে এটা আসছে টপ ডাউন থেকে, এটা আসছে বটম আপ অ্যাপ্রোচ থেকে। So আমি যদি দুটো থেকে ইনপুট ইউজ করি, আমার অ্যাপ্রোচের নাম কি হবে? হাইব্রিড। আমি ইউজ করছি হাইব্রিড অ্যাপ্রোচ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমার, based on the WO's projection for revenue growth, calculate the estimated revenue growth for the diabetes care segment in 2013. Assume Novo Nordisk diabetes care segment grew at 10% in 2011. আচ্ছা, এখন 2011-তে কোম্পানির রেভিনিউ গ্রোথ কত ছিল, 10%। আর আমরা যে প্রজেকশন করলাম সেটা কোন ইয়ারের জন্য, ক্যান ইউ টেল মি? লং রান। এখন লং রানটা কিভাবে বুঝবো যে এই, আহ, আচ্ছা, কতদিনের লং রান, এখান থেকে বুঝতে হবে। নেক্সট 4 ইয়ার্স স্যার। নেক্সট 4 ইয়ার্স। সো 11, 12, মানে 11 তো কারেন্ট, 12, 13, 14, 15, 2015-তে তাহলে কত পার্সেন্ট হবে ওভার দ্য নেক্সট 4 ইয়ার্স? এটা হবে কত পার্সেন্ট, এখানে আছে 5%, এখানে আছে কত পার্সেন্ট, এই যে 100 বেসিস পয়েন্ট ফাস্টার, তাহলে 15-তে কত হবে, 1%। 5+1। 6%। হ্যাঁ, 5+1, 6%। ঠিক আছে। আচ্ছা, এখন বলা হচ্ছে এই যে 11 থেকে 15-তে 10 থেকে 6 যাবে, এই ডিক্লাইনটা হবে লিনিয়ার। এই ডিক্লাইনটা কি হবে, লিনিয়ার। এখন
একটা ইয়ারে কত পার্সেন্ট করে কমবে? এখানে টোটাল কত কত কমছে? 4%। স্যার 1% করে কমবে 4 বছরে। টোটাল 4%, সো নেক্সট 4 ইয়ার্সে পার ইয়ারে কত পার্সেন্ট করে কমবে? 1% করে। এখন 11তে যদি 10% হয়, 12তে কত হবে বলেন? 12তে হবে 9%। 9%। 13তে কত হবে? 8%। আপনাকে কোয়েশনে জানতে চাইছে কোন ইয়ারে পার্সেন্টেজ? 13 পার্সেন্টেজটা, 13। ঠিক আছে। সো 13তে পার্সেন্টেজ হবে কত পার্সেন্ট? 8%। ওকে, আচ্ছা। নেক্সট আমাদেরকে যেটা ফোরকাস্ট করতে হয় সেটা হচ্ছে রেভিনিউর পরে আমার কি থাকে? রেভিনিউর পরে আমার কি থাকে? কস্ট অফ সেলস। কি ফোরকাস্ট করতে হয়? কস্ট অফ সেলস ফোরকাস্ট করতে হয়। ওকে, আচ্ছা। রেভিনিউর পরে কি থাকে? কস্ট অফ সেলস। সার্ভিস কোম্পানির ক্ষেত্রে অপারেটিং এক্সপেন্স থাকে, আর ম্যানুফ্যাকচারিং কোম্পানি ফর এক্সাম্পল অ্যাপলের ক্ষেত্রে আপনার কি থাকবে? কস্ট অফ সেলস। সো আইডিয়ালি কোম্পানিজ গুলোকে যেটা করতে হয়, এই যে কস্ট অফ সেলস দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কোম্পানিজ গুলোকে যেটা করতে হয়, আমার যে সেগমেন্টের জন্য আমি রেভিনিউ গুলো সেপারেটলি ডিসক্লোজ করেছি, ফর এক্সাম্পল আপনি দেখেছেন যে অ্যাপলের আইফোন বা ম্যাক এগুলোর জন্য সেপারেটলি রেভিনিউ ডিসক্লোজ করা হচ্ছে। সো এটা ডিপেন্ড করে হচ্ছে, এটা তখনই ডিসক্লোজ করা হয় সেপারেটলি যখন ওই প্রোডাক্টটা, ইউসি যে অ্যাপলের টোটাল সেলস এর 50% বেশি কোত্থেকে আসছে? আইফোন থেকে আসছে। টোটাল সেলস কত? $416 মিলিয়ন। তার মধ্যে $209 মিলিয়ন আসছে কোত্থেকে? আমার 9 মিলিয়ন না, মানে 9 বিলিয়ন হবে আমি যেহেতু এখানে বলছি। সো 50%-এর বেশি আসছে আপনার আইফোন থেকে। তারপর বাকিগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, যেটা আহ, আমার রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে 10%-এর বেশি রেভিনিউ যদি কোনো সেগমেন্ট ডিসক্লোজ করে তখন সেই সেগমেন্টটাকে সেপারেটলি ডিসক্লোজ করতে হয়, মানে ওই সেগমেন্টের ডিটেলস আমাকে ডিসক্লোজ করতে হয়। ওকে, আমরা একটু দেখি যে তার কস্ট অফ সেলস ডিসক্লোজ করা হয়েছে কিনা। আহ, আচ্ছা, এটা হচ্ছে রেভিনিউ, আর্নিংস পার শেয়ার, রিসিভেবলস, লিজেস, ইকুইটি কম্পেনসেশন, সেগমেন্ট ইনফরমেশন এন্ড জিওগ্রাফিক ডেটা। আচ্ছা, এই যে তারা জিওগ্রাফিক সেগমেন্টে রেভিনিউ ডিসক্লোজ করছে, দেখেন জিওগ্রাফিক সেগমেন্ট, আমেরিকা, ইউরোপ, গ্রেটার চায়না, জাপান, রেস্ট অফ এশিয়া প্যাসিফিক, কর্পোরেট, এভাবে। আচ্ছা, এটা হচ্ছে জিওগ্রাফিক গেল। রেভিনিউ ডিসক্লোজার, আমি একটু কস্ট অফ সেলসটা খুঁজছি। আহ, আচ্ছা, আমি একটু সার্চ করি কস্ট অফ সেলস। এটা ডিটেল ডিসক্লোজারটা আমাদের লাগবে। আচ্ছা, এখানে যে ডিসক্লোজারটা কস্ট অফ সেলস এর জন্য দিচ্ছে, ফর এক্সাম্পল আমেরিকাতে যেটা রেভিনিউ হলো, তার ওই জায়গায় আমার কস্ট অফ সেলস কত হলো, এই বেসিসে জিওগ্রাফিক সেগমেন্ট ওয়াইজ তারা কি করছে? ডিসক্লোজ করছে, রাইট? বাট আই শুড সি সাম হোয়ার যে প্রোডাক্ট ওয়াইজ আমার কস্ট অফ সেলস থাকতে পারে। কস্ট অফ সেলস ইজ দ্য বিগেস্ট এক্সপেন্স আফটার দ্য রেভিনিউ, ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সপেন্সেস যেটা আমাদেরকে ফোরকাস্ট করতে হয়। কস্ট অফ সেলস ফোরকাস্ট করতে গিয়েও আমাকে যে অ্যাপ্রোচ গুলো ইউজ করতে পারি সেটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ ইউজ করা যাবে, বটম আপ অ্যাপ্রোচ ইউজ করা যাবে। সো টপ ডাউন অ্যাপ্রোচ ইজ অ্যাজ লাইক বিফোর, আমরা যেভাবে রেভিনিউতে ফোরকাস্ট করেছিলাম ঠিক একই ধরনের অ্যাপ্রোচ আমাদেরকে কস্ট অফ সেলস এস্টিমেশনে ইউজ করা যেতে পারে। তো আমরা কস্ট অফ সেলস নিয়ে অ্যাপ্রোচ নিয়ে একটা কথা বলি। আহ, আমার প্রথমে যেটা বুঝতে হয়, হোয়াট ইজ দ্য হিস্ট্রিক্যাল রিলেশন বিটুইন দ্য কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড সেলস।
So আপনি যদি অ্যাপলের ক্ষেত্রে দেখেন, ইউল সি দ্যাট যে অ্যাপলের আপনার এখানে আমাদের রেশিও করা লাগে। আচ্ছা, আচ্ছা। তো আমরা সেলস এর পর কিসে ক্যালকুলেশন করি? সেলস এর পর আমরা কস্ট অফ সেলস এর ক্যালকুলেশন করি, তারপর আমরা গ্রস মার্জিন পাই। তো কোম্পানিগুলো সাধারণত যেটা চায় সেটা হচ্ছে সে যেন একটা মোটামুটি একটা রাফলি একটা কনস্ট্যান্ট গ্রস মার্জিন সে অ্যাচিভ করতে পারে। সো এটা কোম্পানিগুলো মোটামুটি এটা রাখতে চায়। সো ইউ নো দ্যাট যে সেলস থেকে গ্রস মার্জিনের পার্সেন্টেজটা যদি বাদ দেওয়া যায়, তাহলে আমি পেয়ে যাব কস্ট অফ সেলস এর পার্সেন্টেজ। সো আমরা যদি অ্যাপলের কেসে আপনাকে দেখাই, তার অ্যাপলের কস্ট অফ সেলস, এটা আমরা দেখার জন্য আমরা অ্যাপলের গ্রস মার্জিনটা প্রথমে দেখবো। অ্যাপলের গ্রস মার্জিনটা দেখেন রাফলি কোন পার্সেন্টেজে নাম্বারগুলো দেখা যাচ্ছে ডিফারেন্ট কোয়ার্টারে। গ্রস মার্জিনের পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন? আমি যেটা হাইলাইট করেছে সেটা ইউ সি ভেরি ন্যারো রেঞ্জ, 39 থেকে 40%-এর মধ্যে দেখা যায়, নাকি খুব ফ্লাকচুয়েশন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। যে তার মানে অ্যাপল কি করতে চায়? অ্যাপল এমন ভাবে তার এই প্রাইসিং এর রেভিনিউটা চার্জ করে যেন তার কস্ট অফ সেলস বাদ দেওয়ার পর তার গ্রস মার্জিন কত থাকে, অ্যাবাউট 38.5% থেকে 40%-এর মধ্যে থাকে। এটাকে আমরা ইনফার করতে পারি। এটা কিন্তু হিস্ট্রিক্যাল ডেটা, এখান জি থেকে স্যার। বোঝা যাচ্ছে। আচ্ছা, সো রেভিনিউ প্রজেকশনের ক্ষেত্রে যেটা হয়, এখন আপনি যদি জিপির ক্ষেত্রে দেখেন, জিপির আচ্ছা জিপিতে যেটা হয় আমার এখানে কস্ট অফ সেলসটা সেপারেট না, কারণ এখানে অনেকগুলো অপারেটিং এক্সপেন্স একসাথে, যেহেতু এটা সার্ভিস কোম্পানি, বাট তার অপারেটিং মার্জিনটার ক্ষেত্রে আপনি একটা রিলেটিভলি একটা ন্যারো পার্সেন্টেজ আপনি পাবেন। তো আমরা একটু যদি আপনাকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, দেখেন যে তার কস্ট অফ ম্যাটেরিয়ালস এটা রেভিনিউর কত পার্সেন্ট থাকে, মানে তার যে রেভিনিউ তার কস্ট অফ ম্যাটেরিয়ালস এ চলে যায় অ্যাবাউট এরকম 4 বা 5% এরকম একটা রেঞ্জে তার কস্ট অফ ম্যাটেরিয়ালস যায়। আর আমরা যেটা বলার চেষ্টা করছি, আমরা কিভাবে প্রজেক্ট করবো, আমাদের প্রজেকশনের উপায়টা হচ্ছে আমরা কোম্পানির একটা গ্রস মার্জিনের একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করব, যে তারা আসলে কত পার্সেন্ট গ্রস মার্জিন রাখতে চায়। ফর এক্সাম্পল, আমরা আমাদের কাছে রেভিনিউ প্রজেকশন আছে সে 120, 30, 50 এভাবে রেভিনিউ প্রজেকশন আছে। আমরা বুঝলাম যে তারা সে 50% গ্রস মার্জিন রাখতে চায়, তাহলে গ্রস মার্জিন কত করে হবে? 60, 65, 75 এভাবে গ্রস মার্জিন হবে। যদি কত পার্সেন্ট গ্রস মার্জিন আমরা এস্টিমেট করি, 50% করে, ফিফটি তাহলে পার্সেন্ট কস্ট অফ সেলস এর আমরা কস্ট অফ সেলস কত করে পেয়ে যাব এই ডিফারেন্সটা? তাহলে এই ডিফারেন্সটা কি হয়ে যাবে? কস্ট অফ সেলস হয়ে যাবে। সো ইন দিস ওয়ে উই ওয়ান্ট টু এস্টিমেট দ্য কস্ট অফ সেলস আর কস্ট অফ গুডস সোল্ড। এখন কোশ্চেন হচ্ছে এটা কি আনচেঞ্জ থাকে কিনা। আনসার হচ্ছে ইট ডিপেন্ডস, বাট কোম্পানিজ গুলো সাধারণত এটা মেনটেন করার চেষ্টা করে যে সে যেন একটা ভালো একটা রিলেটিভলি একটা কনস্ট্যান্ট বা ন্যারো রেঞ্জে ফ্লাকচুয়েট করবে, এরকম একটা গ্রস মার্জিন যেন রাখতে পারে। এখন এটা আপনি কোম্পানিসের আমরা যে ফাইন্যান্সিয়াল রেশিও অ্যানালাইসিস করে থাকি, তো আমরা যদি গ্রস মার্জিনের পার্সেন্টেজ গুলো দেখি ইয়ার টু ইয়ার, তাহলে আমরা এটা সম্পর্কে একটা আইডিয়া পাবো। এখন এটা নিয়ে
আপনি যদি ফার্দার ডিসকাস করতে চান, এটাকে আরো কিভাবে প্রিসাইজ করা যায়? এটাকে প্রিসাইজ করা যায় যদি আমরা কস্ট অফ সেলসটা সেগমেন্ট ওয়াইজ দেখতে পারি। ফর এক্সাম্পল, অ্যাপলের ক্ষেত্রে আইফোনের রেভিনিউ আমার কাছে সেপারেটলি আছে এবং কস্ট অফ সেলসটা আমি সেপারেটলি প্রজেক্ট করলাম। আইপ্যাডের ক্ষেত্রে একইভাবে আমার রেভিনিউস গুলো আছে, আমি সেপারেটলি কস্ট অফ সেলস কি করলাম, প্রজেক্ট করলাম। So, আমার কোম্পানির টোটাল কস্ট অফ সেলস কি হবে, এখানকার কস্ট অফ সেলস, এখানকার কস্ট অফ সেলস, অন্য প্রোডাক্টের কস্ট অফ সেলস, এগুলো সাম করলে আমরা কি পেতে পারি, কস্ট অফ সেলস পেতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন কোম্পানিজ গুলো অনেক সময় তার গ্রস মার্জিনকে আমার সে মানে অ্যাজ ইট ইজ রাখার জন্য বা কনস্ট্যান্ট রাখার জন্য সে কিছু হ্যাজিং স্ট্র্যাটেজি নিয়ে থাকে। ফর এক্সাম্পল, অ্যাপলের যেটা কি বলবো, আপনার আইফোন, হোয়াট ডু ইউ থিঙ্ক এটার মেইন সবচেয়ে ডমিনেন্ট কস্ট কিসে যায় একটা স্মার্টফোনের? একটা স্মার্টফোনের ডমিনেন্ট কস্ট কোথায় যায়, কোন কোন কম্পোনেন্টে যায়? হোয়াট ডু ইউ থিঙ্ক? অনেকগুলো কম্পোনেন্টস আছে, কোন কম্পোনেন্টে সবচেয়ে বেশি কস্ট যায়? বলি, কোন কম্পোনেন্টে সবচেয়ে বেশি কস্ট হয়? স্যার আইওএস এর স্যার চিপসে যায় না হুম। স্যার? আইফোনের স্যার যে মাদারবোর্ড থাকে, আহ, হ্যাঁ, হ্যাঁ। ওইটাতে স্যার আচ্ছা, এনি আদার এটাকে গেস? চিপ বলে নিবে। এনি আদার গেস? এনি আদার গেস? কারো কোনো গেস নাই? অপারেটিং সিস্টেমটার ইয়েটার পেছে। অপারেটিং সিস্টেম, এটা তো আমার মার্জিনাল কস্ট, মানে জাস্ট ডিজিটাল প্রোডাক্টের মার্জিনাল কস্ট তো জিরো। আমরা যে একটা অপারেটিং সিস্টেম তৈরি করলাম, এটা আমি যদি মিলিয়ন মিলিয়ন প্রোডাক্ট তৈরি করি, তাতে আমার এটা জাস্ট আমরা কপি করি। বাট আমার হার্ডওয়্যার যেটা, এটা তো আমার কপি করা পসিবল না, এটা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়ালি কি করতে হচ্ছে, তৈরি করতে হচ্ছে। রাইট? আমি কি বোঝাতে পারছি? জি স্যার। হুম। আচ্ছা। স্যার ডিসপ্লেটার পিছে। ইয়া, এক্স্যাক্টলি, ডিসপ্লে টাচ স্ক্রিন, এটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ ওয়ান। এটা এটাতে আমার লার্জ কস্ট শেয়ার যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লেটস সে হঠাৎ করে মার্কেটে ডিসপ্লে প্রাইস অনেক ফ্লাকচুয়েট করছে, বা প্রসেসরের প্রাইস অনেক ফ্লাকচুয়েট করছে, বা মেমোরির প্রাইস অনেক ফ্লাকচুয়েট করছে। এটা হয়, এটা খুব বেশি হয়। সো রিসেন্টলি আপনি যদি দেখেন যে গত 2-1 বছরে মেমোরির প্রাইস অনেকটা ডাবলের কাছাকাছি হয়ে গেছে, রাইট? সো অনেক সময় আমার প্রসেসরের প্রাইস, পিসির ক্ষেত্রে প্রসেসর প্রাইসটা অনেক বেড়ে যায়, বা মেমোরি প্রাইসটা অনেক বেড়ে যায়, রাইট? এখন কোম্পানিগুলোকে হ্যাজিং এ যেতে হয়। সো সে কি করার চেষ্টা করে, সে ডিরাইভেটিভ কন্ট্রাক্ট করার চেষ্টা করে, যে তার সে লং কন্ট্রাক্ট করে, যে তাকে আন্ডারলাইং থাকে যে কম্পোনেন্টটা সে পেতে চায়। সো আমার এটা ফরওয়ার্ড হতে পারে, ফরওয়ার্ড বাই হতে পারে, কল অপশন হতে পারে। সো এইভাবে আমরা হ্যাজিং করে থাকি। সো তাহলে আমরা মোটামুটি কস্টটা অ্যাজ ইট ইজ আমাদের যে এস্টিমেটেড সেখানে রাখতে পারবো। বাট সামটাইমস এটা যদি আমরা ঠিক মতো না করতে পারি, দেয়ার আর চান্সেস যে আমার কস্ট এমন ভাবে চেঞ্জ হবে, সো দ্যাট আই মাইট নট বি এবল টু মেনটেন মাই এক্সপেক্টেড গ্রস মার্জিন পার্সেন্টেজ।
আরেকটা ব্যাপার হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড যখন বেড়ে যায় বা কস্ট অফ সেলস যখন বেড়ে যায় আহ, তখন আমি কি করলে আমার গ্রস মার্জিনটা আমি ইনটেক রাখতে পারবো। ফর এক্সাম্পল, এখানে আমার রেভিনিউ হচ্ছে 100, আমার কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 25। তার মানে আমার গ্রস মার্জিন কত? 75। এটা কি বুঝতে পারছেন আমি যা লিখলাম? রেভিনিউ 100, সে প্রাইস হচ্ছে 100, কস্ট হচ্ছে 25 আর গ্রস মার্জিন হচ্ছে 75। ওকে, এখন সে এই আপনার কস্টটা বেড়ে গেল, কস্ট বেড়ে 50 হয়ে গেল, কস্ট বেড়ে কি হয়ে গেল? 50 হয়ে গেল। এখন আপনি ভাবছেন যে আমি যদি এই যে 25 কস্ট বেড়ে গেল, আগে কস্ট ছিল কত? 25, এখন কস্ট হলো কত? 50। আমি সিম্পলি কি করে দিই? 125 করে দিই। কিসের প্রাইস? প্রোডাক্টের প্রাইস। আগে ছিল 100, এখন কত করে দিই? 125। এখন বলেন তো আমার কি আহ এটা যদি আমি করে থাকি, আমার গ্রস প্রফিট মার্জিন কি সেম থাকবে কিনা? 75% থাকবে কিনা? হোয়াট ডু থিঙ্ক? এখানে আপনি 75 পাবেন, বাট এটা কি 75%? এখানে কিন্তু 75% ছিল। এটা কি 75% নাকি 75%-এর চেয়ে কম? না স্যার, কম হবে। দেখেন 75 কম ডিভাইডেড হবে বাই স্যার। 125, এখানে কত? লেস দেন 75%, রাইট? তার মানে কস্ট যত বেড়েছে, কস্ট বেড়েছে কত? $25, ততটুকু যদি আমি প্রাইস কি করি? রিভাইজ করি, আমার গ্রস মার্জিন নট নেসেসারিলি সেম পার্সেন্টেজে থাকবে। আমার গ্রস মার্জিন পার্সেন্টেজ তখন কিন্তু আগের পার্সেন্টেজের চেয়ে কি হবে? কমে যাবে। So, আমাকে এইভাবে ডিসাইড করতে হবে যে আমি যদি গ্রস মার্জিন পার্সেন্টেজ 75% রাখতে চাই, আমি যদি গ্রস মার্জিন পার্সেন্টেজ কত রাখতে চাই? 75% রাখতে চাই, তাহলে আমার রেভিনিউ কত হতে হবে? বলেন দেখি কত হতে হবে? কত প্রাইস চার্জ করলে আমি গ্রস মার্জিন পার্সেন্টেজ 75% রাখতে পারবো? আচ্ছা, এটা আমরা একটু সলভ করি। গ্রস মার্জিন পার্সেন্টেজ যদি 75% হয়, কস্ট অফ সেলস এর পার্সেন্টেজ কত হবে? কস্ট অফ সেলস এর পার্সেন্টেজ কত হবে? 25% হবে না? কত হবে? এটা 25% হবে না? গ্রস মার্জিন যদি 75% রাখতে চাই? ইয়েস অর Yes, নো? sir. Yes, আচ্ছা, sir. এখন সেলস তাহলে কত পার্সেন্ট? সেলস হচ্ছে 100%। এখন 100%-এর ভ্যালু কিভাবে বের করব? 50 যেটা কস্ট অফ সেলস, এটা যদি 25% হয়, তাহলে 100% ইকুয়াল টু কত হবে? 200 কিনা? জি স্যার। হোয়াট ডু থিঙ্ক? হ্যাঁ, 200। বুঝতে পেরেছেন? 25% একটা ভ্যালু যদি 50 হয়, 100% অফ দ্যাট ভ্যালু কত? 200। তার মানে 200 যদি আমি প্রাইস করতে পারি, তাহলে আমার কি হবে? গ্রস মার্জিন আমি 75% রাখতে পারবো। লেটস প্রুভ ইট। 200 টাকা আমি প্রাইস চার্জ করলাম, আমার কস্ট অফ সেলস কত? 50। এখন গ্রস মার্জিন কত? গ্রস মার্জিন কত? 150। এখন দেখেন তো 150। 150 200-এ 75% কিনা? জি স্যার। তার মানে আমরা যত ইজিলি বুঝে থাকি, ফর এক্সাম্পল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, সে কি করে থাকে? সে ক্রুড অয়েল পারচেস করে থাকে, সে আপনার আহ কি করে? আপনার রিফাইন করে পেট্রোল, ডিজেল, অকটেন সেল করে। আচ্ছা,
এখন গ্লোবাল মার্কেটে অয়েল প্রাইস যদি 5% বেড়ে যায়, গ্লোবাল মার্কেটে অয়েল প্রাইস যদি 5% বেড়ে যায়, তার মানে আমার কি বাড়বে? আমার কি কস্ট অফ সেলস বাড়বে নাকি সেলস রেভিনিউ বাড়বে গ্লোবাল মার্কেট এটা বাড়লে? গ্লোবাল মার্কেটে যদি ক্রুড অয়েলের প্রাইস 5% বেড়ে যায়, আমার কি বাড়বে? আমার কি সেলস এর পার্সেন্টেজ সেলস বাড়বে নাকি কস্ট অফ সেলস কস্ট বাড়বে। অফ সেলস বাড়বে। সেলস এর পার্সেন্টেজ বাড়বে? এখন কস্ট অফ সেল যদি 5% বাড়ে, হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দিস ডিসকাশন? আমি লোকাল অয়েলের প্রাইস যদি 5% বাড়াই, আমি কি গ্রস মার্জিন একইটা রাখতে পারবো নাকি আমার গ্রস মার্জিন কমে যাবে? কমে যাবে স্যার। কমে যাবে। তার মানে আমার গ্লোবাল মার্কেটে যদি কস্ট অফ সেলস, মানে গ্লোবাল মার্কেটে ক্রুড অয়েলের প্রাইস যদি 5% বাড়ে, অবভিয়াসলি আমার লোকাল মার্কেটে সেলস প্রাইস তার চেয়ে বেশি বাড়তে হবে। এতটুকু এগ্রি করেন কিনা? জি স্যার। কতটুকু বাড়াতে হবে সেটা এই রিলেশন দিয়ে আপনাকে কি করতে হবে? সলভ করতে হবে। ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্রস প্রফিট মার্জিন ইন দিস ওয়ে। আচ্ছা, পরের জিনিস হচ্ছে আমার সেলস জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এটা আমরা কিভাবে প্রজেক্ট করতে পারি? সো জেনারেলি স্পিকিং যেটা হয়, কোম্পানিজের এই এক্সপেন্স গুলো অনেকটা অনেক বেশি সেলস এর সাথে কানেক্টেড থাকে। সেটা সেলস জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, বাট নট নেসেসারি যে 100% সেলস এর সাথে কানেক্টেড থাকে। একটা পোর্শন হয়তো সেলস এর সাথে কানেক্টেড থাকে। So আমাকে দেখতে হয় যে কোন পোর্শনটা মোটামুটি ফিক্স থাকে, কোন পোর্শনটা মোটামুটি সেলস এর সাথে কানেক্টেড থাকে। So based on that, we have to evaluate the sales channel administrative expenses. Okay? So আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ফর এক্সাম্পল অ্যাপলের, আপনি আপনি যদি তার এই রেশিওটা দেখেন, ইউ হ্যাভ লার্ন দ্য রেশিও অ্যানালাইসিস, সেলস জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস টু সেলস, এটা আপনি দেখলেন। সো এটা হচ্ছে অ্যাপলের ফার্স্ট কোয়ার্টার। সো ইউএস এর ফিসক্যাল ইয়ার স্টার্টস ফ্রম অক্টোবর 1, এবং অ্যাপলের ফিসক্যাল ইয়ার স্টার্টস উইথ অলসো অক্টোবর 1। সো অক্টোবর থেকে ডিসেম্বরে তার ফার্স্ট কোয়ার্টার, জানুয়ারি থেকে মার্চ হচ্ছে তার সেকেন্ড কোয়ার্টার, এপ্রিল থেকে জুন হচ্ছে তার থার্ড কোয়ার্টার, জুলাই থেকে সেপ্টেম্বর হচ্ছে তার ফোর্থ কোয়ার্টার। বোঝা গেছে অ্যাপলের কোয়ার্টার গুলো? আচ্ছা, এখন আপনি দেখেন এই অ্যাপলের একটু প্যাটার্নটা খোঁজার চেষ্টা করেন। ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়ার্টার, ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়ার্টার, এই জায়গায় আপনি সেলস এক্সপেন্স দেখতে পাচ্ছেন 7%, 4.8%। তারপর আপনার থার্ড এন্ড ফোর্থ কোয়ার্টারে 6%, 7.2%। কিসের প্রপোর্শনে? সেলস এর প্রপোর্শনে। মানে সেলস জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সেলস এর প্রপোর্শন এই পার্সেন্টেজটা। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফোর্থ কোয়ার্টার। আচ্ছা, এর পরেরটা হচ্ছে ফিসক্যাল ইয়ার মানে অ্যানুয়াল, বাট এর পরের কোয়ার্টারটা একটু দেখেন, এই চারটা একটু দেখেন। প্রথম দুইটা রিলেটিভলি কম, শেষের দুইটা রিলেটিভলি বেশি, দেখতে পাচ্ছেন? দেখা যায়? জি স্যার। আচ্ছা, এর পরের ইয়ারে দেখেন, প্রথম দুইটা রিলেটিভলি কম, পরের দুইটা রিলেটিভলি বেশি। এই প্যাটার্ন কি ধরতে পেরেছেন? মানে অ্যাপলের অক্টোবর থেকে ডিসেম্বর, জানুয়ারি থেকে মার্চ, এই সময়টাতে তার যে সেলস এক্সপেন্সেস এটা রিলেটিভলি কম পার্সেন্টেজ হয়, আর এই সময়টাতে রিলেটিভলি হায়ার হয়, মানে থার্ড কোয়ার্টার আর ফোর্থ কোয়ার্টার। এটা কি বুঝতে পেরেছেন? এই পার্সেন্টেজ গুলো যে হায়ার হচ্ছে। জি স্যার। আচ্ছা, কেন প্রাইমারি হচ্ছে? কম স্যার। কেন হচ্ছে? আনসার হচ্ছে অ্যাপলের আইফোন বা আপনার গুগলের পিক্সেল নতুন ভার্সন গুলো কোন মাসে রিলিজ করে, আপনি কি খেয়াল করেছেন? নতুন ভার্সন গুলো কোন মাসে আমার ডিসক্লোজ করে?
সেপ্টেম্বরে, রাইট? সেপ্টেম্বরে ডিসক্লোজ করে, বাট প্রোডাক্ট আসে কখন? প্রোডাক্টটা কখন আসে মার্কেটে? সেপ্টেম্বরে কিন্তু প্রোডাক্ট আসে না। প্রোডাক্ট মূলত মার্কেটে ফ্লোট হয় কবে? এটা আপনার স্যার নোটিস করতে পারার কথা, ডিসেম্বরে। স্যার নভেম্বর ডিসেম্বরের দিকে, স্যার নভেম্বর ডিসেম্বর, ক্রিসমাসের টাইমে আর কি স্যার। ওই যে ক্রিসমাস সেল, প্রেসিডেন্সিয়াল সেল, এগুলোকে কি করার জন্য, ক্যাপচার করার জন্য। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন এই যে ক্রিসমাস সেল বা প্রেসিডেন্সিয়াল সেল, এই যে জানুয়ারি বা ডিসেম্বর, এই দুইটা পড়েছে কোন কোয়ার্টারে? তার থার্ড কোয়ার্টারে, সরি, তার কোন কোয়ার্টারে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়ার্টার। এখন যেই সময়তে পিপলের সেলস ক্রেজ অনেক বেশি, তখন কি আমার সেল করার জন্য বেশি এক্সপেন্স করা লাগবে, নাকি যখন সেলসে ক্রেজ কম তখন আমার এক্সপেন্স বেশি করা লাগবে? হোয়াট ডু থিঙ্ক? মানে আমার প্রমোশন বেশি কখন স্যার করা লাগবে? যখন স্যার ক্রেজ বেশি, ক্রেজ যখন কম। যখন ক্রেজ যখন কম। মানে ক্রেজ যখন কম স্যার হ্যাঁ, তখন। ফর এক্সাম্পল এখন ফেস্টিভ্যাল টাইম, রাইট? এখন মানুষ প্রচুর কেনাকাটা করছে, আমাকে প্রচুর প্রমোশন করার দরকার আছে? মানে না আপনি স্যার। না বললেও পিপল কি করবে, কেনাকাটা করবে কিনা, জি স্যার। জি রাইট? স্যার। বাট পিপলের যখন কেনাকাটার সময়টা কম থাকবে তখন তাকে কি করতে হবে? তাকে কনভিন্স করতে হবে, রাইট, এখন কেনাকাটা করা বা এটা এটা এটাই, রাইট? এই প্যাটার্ন গুলো আমাকে খুঁজতে হয় যে সেলস এর সাথে এক্সপেন্সের রিলেশনটা কখন ফ্লাকচুয়েট করে বা কখন বেশি কমে। এটা পার্টিকুলারলি অ্যাপলের স্ট্র্যাটেজি, নট নেসেসারি যে এটা পৃথিবীর সব কোম্পানির স্ট্র্যাটেজি। ঠিক আছে। এই প্যাটার্ন গুলো খুঁজে আমাকে কি করতে হয়, এভাবে পার্সেন্টেজ প্রেডিক্ট করতে হয়। ওকে। আমরা দেখলাম যে হিস্ট্রিক্যালি অ্যাপলের সেলস এর কত পার্সেন্ট সেলস অ্যাডমিনিস্ট্রেটিভে যায় ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়ার্টারে? অ্যাবাউট 4% আর 6%, অ্যাবাউট 5% 6% দেখতে পাচ্ছেন। বাট থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার কি 7, 7+, 7 7+ দেখতে পাচ্ছেন। এইভাবে আমার পার্সেন্টেজ কি করা লাগে, এস্টিমেট করা লাগে। সো আপনি এই আপনার কারিকুলামে যে টেক্সট আছে সেখানে আপনি লোরিয়াল, ওয়ান অফ দ্য বাজেট কসমেটিক্স প্রডিউসার, সো তাদের আপনি সেল চ্যানেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের একটা কেস পাবেন, এটা একটু দেখার চেষ্টা করবেন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার কি আছে, ইন্টারেস্ট এক্সপেন্স, ট্যাক্স এক্সপেন্স। সো ইন্টারেস্ট এক্সপেন্সের ব্যাপারে আমাদের আইডিয়াটা কি? ইন্টারেস্ট এক্সপেন্সের ব্যাপারে আইডিয়াটা হচ্ছে আমাদেরকে ডেট প্রজেকশন করতে হবে, যে কোম্পানি কখন এডিশনাল ডেট নিবে, এটা কি করতে হয়, প্রজেক্ট করতে হয়। সো এটা প্রজেকশনটা মূলত আসে ক্যাশ ফ্লো থেকে। সো আমার যে রেগুলার ক্যাশ ফ্লো ইনফ্লো, সেখান থেকে ক্যাশ আউটফ্লো যদি কি হয়, বিগার হয়, তখন আমাকে কিসে যাওয়া লাগতে পারে, ডেটে যাওয়া লাগতে পারে। সো ইনক্রিমেন্টাল ডেট থেকে আমার ইন্টারেস্ট এক্সপেন্সটা প্রজেক্ট করা লাগে। ঠিক আছে, দের ইজ এ প্রসিডিউর। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাকে ট্যাক্স এক্সপেন্সটা প্রজেক্ট করতে হয়। ট্যাক্স এক্সপেন্সের ব্যাপারে আইডিয়াটা হচ্ছে আমাদেরকে ট্যাক্স এস্টিমেট করতে হয় ইফেক্টিভ ট্যাক্স রেট থেকে। সো ইউ নো দ্যাট দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ট্যাক্স অ্যাকাউন্টিং অ্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। সো আমরা রিয়েলি যখন ট্যাক্স পেমেন্ট করি, আমরা ট্যাক্স পেমেন্ট করি বেসড অন দ্য ট্যাক্স অ্যাকাউন্টিং। ঠিক আছে, আমরা ট্যাক্স পেইড, বাট এই ট্যাক্স পেইড এর হিসাবটা হচ্ছে কোথায় হয়, ট্যাক্স পেইড এর হিসাব হয় হচ্ছে আপনার ট্যাক্স অ্যাকাউন্টিং এ। বাট আমি যেটা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে পাই সেটার নাম হচ্ছে ট্যাক্স এক্সপেন্স। তো ট্যাক্স এক্সপেন্সটা কিভাবে ক্যালকুলেট করা হয়? সো ট্যাক্স পেইড, তারপর এখান থেকে আমার প্লাস চেঞ্জেস ইন ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটিস মাইনাস চেঞ্জেস ইন ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, এই ইকুয়েশন থেকে আমার ট্যাক্স এক্সপেন্স পাই। সো ট্যাক্স এক্সপেন্সটাকে যদি আমরা আর্নিংস বিফোর ট্যাক্সেস দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ইফেক্টিভ ট্যাক্স রেট। সো অ্যানালিস্ট থেকে ট্যাক্সের এক্সপেন্স প্রজেক্ট করতে হয় ইফেক্টিভ ট্যাক্স রেট দিয়ে। আদার্স যে ডিটেলস আছে সেগুলো যদি আমরা পেতাম তাহলে আমাদের জন্য অনেক অ্যাকুরেসি হতো
বাট দ্য থিং ইজ দ্যাট আমরা অত ডিটেলস কোথায় পাই না, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে পাই না। সেটা যদি আমাদের পেতে হয় আমাদের কি পাওয়া লাগবে? ট্যাক্স স্টেটমেন্ট পাওয়া লাগবে। ইনকাম স্টেটমেন্টে অন্যান্য যে আইটেমস গুলো আছে, ডিভিডেন্ড, ইনকাম ফর এফিলিয়েটস, নেট ইনকাম অ্যাট্রিবিউটেড টু মাইনরিটি শেয়ার হোল্ডার্স, এই জিনিসগুলো আমাকে প্রজেক্ট করতে হয় বেসড অন দ্য হিস্ট্রিক্যাল এস্টিমেট। এই কোম্পানিগুলো হিস্ট্রিক্যালি কেমন ডিভিডেন্ড দিয়েছে। অনেক কোম্পানি আছে যাদের ডিভিডেন্ড হচ্ছে কাইন্ড অফ 10% ফিক্স থাকে। সো তার আর্নিংস এর বা 10% ডিভিডেন্ড, সো 10% ডিভিডেন্ড মানে এই 10%টা কিসের পার্সেন্টেজ? এটা হচ্ছে তার শেয়ারের যে ফেস ভ্যালু তার পার্সেন্টেজ। আপনার যদি তার নাম্বার অফ আউটস্ট্যান্ডিং কমন শেয়ার জানা থাকে, তার 10%কে আপনি কি এস্টিমেট করতে পারেন? সো 10 টাকা হচ্ছে ফেস ভ্যালু, সো 1 টাকা করে কি তার পার শেয়ার রেভিনিউ। এটার সাথে যদি আপনি নাম্বার অফ আউটস্ট্যান্ডিং কমন শেয়ার মাল্টিপ্লাই করেন, আপনি কি পাবেন? টোটাল ডিভিডেন্ড পাবেন। সেই ডিভিডেন্ডের অ্যামাউন্টে এভাবে আমরা কি করতে পারি? এস্টিমেট করতে পারি। নেট ইনকাম অ্যাট্রিবিউটেড টু মাইনরিটি শেয়ার হোল্ডার্স, আমরা মাইনরিটি ইন্টারেস্ট নিয়ে আগে কথা বলেছিলাম আগের কেসটাতে, যে এই আমার সেকেন্ড লাস্ট যে টপিকটা আমরা ডিসকাস করেছিলাম সেটাতে। সো আমার কোম্পানির যদি 5% মাইনরিটি ইন্টারেস্ট থাকে যেটা আমি ওন করি না, তাহলে আমি যেটা নেট ইনকাম প্রজেক্ট করলাম টোটাল, সে আমি 100 টাকা, 120 এভাবে নেট ইনকাম প্রজেক্ট করেছি। বাট এটা পুরোটা কার না, পুরোটা আমার না। 5% কাদের? 5% হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট যারা ওন করে তাদের। 5% করে কি করতে হবে? সেপারেট করে রাখতে হবে কাদের জন্য? মাইনরিটি যারা শেয়ার হোল্ডার্স তাদের জন্য। ঠিক আছে? আচ্ছা, নাও লেটস কাম টু দ্য ব্যালেন্স শিট প্রজেকশন। ব্যালেন্স শিট প্রজেকশন আমরা একটা একটা জাস্ট ডিসকাস করি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল, এটা আপনি এক্সিস্টিং ব্যালেন্স তো আপনার আছে, যে রিসিভেবলস এর ব্যালেন্স কেমন আছে। সো ইফ ইউ থিঙ্ক অফ যে ফিউচার ইকোনমি ইজ গোয়িং টু বি ভেরি স্লো, ফর এক্সাম্পল আমাদের গত 2 বছর যেভাবে ছিল, ইকোনমি খুব স্লো ছিল। সো ইকোনমি যখন স্লো থাকে তখন রিসিভেবলস এর সেলস এর প্রপোর্শন কি হবে? বাড়বে। তখন আমার রিসিভেবলস এর গ্রোথ কি নিতে হবে? বেশি নিতে হবে। অ্যান্ড দ্য ভাইস ভার্সা ইজ ট্রু। এখন নর্মাল যখন কন্ডিশন, তখন আমি চাইলে সেলস এর একটা পার্সেন্টেজ নিয়ে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল এস্টিমেট করতে পারি। আমাদের কাছে আর কি উপায় আছে? আমরা চাইলে বটম আপ অ্যাপ্রোচ ইউজ করতে পারি। সো বটম আপ অ্যাপ্রোচ আমরা কিভাবে ইউজ করি একটু করে দেখিয়ে দিই। স্লাইড, ওকে। ইউ আর ফ্যামিলিয়ার উইথ রিসিভেবলস টার্নওভার, রাইট? কিভাবে এস্টিমেট করি আমরা? রিসিভেবলস টার্নওভার আমরা কিভাবে এস্টিমেট করি? সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ রিসিভেবলস, এটা আমরা জানি। এটা মোর প্রিসাইজ হয় যদি ক্রেডিট সেল হয়। আমরা ক্রেডিট সেল ডিরেক্টলি কোম্পানির ফাইন্যান্সিয়াল থেকে পাই না, এই জন্য আমরা এখানে সেলস লিখলাম। ওকে, এখন সিম্পলিসিটির জন্য আচ্ছা আমরা এটা এভাবে রাখলাম। অথবা আপনি চাইলে সিম্পলিসিটির জন্য আপনি যেটা করতে পারেন, রিসিভেবলস কারেন্ট ইয়ার বা রিসিভেবলস কারেন্ট, মানে অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট ইয়ারটা রাখতে পারেন। আচ্ছা, আমরা অ্যাভারেজ কালেকশন ডেইস এটা কিভাবে পাই? Or receivable turnover divided by 365. উল্টো বললেন। Oh, sorry, 365 divided. আচ্ছা, এখন এখানে যদি আমরা এইভাবে লিখি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 365, এটাকে জাস্ট রিপ্লেস করছি সেলস ডিভাইডেড বাই রিসিভেবলস, লিখতে পারি? এটা লিখতে পারি? Yes, sir. আচ্ছা, ফর এক্সাম্পল আমরা
কোম্পানির হিস্ট্রিক্যাল অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দেখলাম। উই অলরেডি হ্যাভ লার্নড ফাইন্যান্সিয়াল রেশিও অ্যানালিসিস ক্লাস, আমরা এটা কিভাবে এস্টিমেট করি। সেখানে আমরা দেখলাম যে কোম্পানি সে 30 ডেজ অ্যাভারেজে কি করে, কালেকশন পিরিয়ড রাখে, মানে 30 ডেজ এর মধ্যে সে কি করে, রিসিভেবলস কালেকশন করে। তো আমরা এখানে 30 প্লাগ ইন করলাম। এখানে কি আছে, 365 আছে, এখানে আমাদের সেলস আছে, এখানে আমাদের কি আছে, রিসিভেবলস আছে। আচ্ছা, আমরা কি রেভিনিউ ফোরকাস্টে অলরেডি সেলস ফোরকাস্ট করে ফেলেছি না? আমাদের যে প্রথম ফোরকাস্ট, জি এটা স্যার, কি নিয়েছিল, সেলস এর ফোরকাস্ট নিয়েছিল, রাইট? সেল। আচ্ছা, এখন যদি আমরা এখানে সেলস এর ফোরকাস্টে নাম্বারটা বসিয়ে দিই, প্লাগ ইন করে ফেলি, আর কোনটা বাকি থাকে? রিসিভেবল। তাহলে এখান থেকে কি আমরা রিসিভেবলস এস্টিমেট করতে পারবো কিনা? জি পারবো। স্যার। ইন দিস ওয়ে আমরা রিসিভেবলস এস্টিমেট করতে পারি। স্যার, রিসিভেবলস আপনি এখানে লিখতে পারেন রিঅ্যারেঞ্জ করে। সো রিসিভেবলস আপনি এভাবে করতে পারেন, ইনভেন্টরি করতে পারেন, তারপর অ্যাসেট টার্ন ওভার করতে পারেন, এটসেট্রা এটসেট্রা। কোয়েশ্চেন হচ্ছে আমরা যেভাবে করেছি এটা কি বটম আপ অ্যাপ্রোচ হলো না টপ ডাউন অ্যাপ্রোচ হলো? আমি যে প্রায়র প্রায়র কি দেখলাম, রিসিভেবলস কালেকশন পিরিয়ড দেখলাম, এটা কি বটম আপ হবে না টপ ডাউন হবে? আমি আগে কিভাবে রিসিভেবলস কালেকশন করতাম এটার বেসিসে যে আমি রিসিভেবলস কে এস্টিমেট করলাম, এটা তাহলে কি বটম আপ অ্যাপ্রোচ হবে না? আমি তো ইকোনমিকে দেখি নাই, আমি ইন্ডাস্ট্রিকে দেখি না, আমি কিসে বেসে দেখলাম, কোম্পানির হিস্ট্রিক্যাল রিসিভেবলস দেখলাম নাকি নাকি সেটা হচ্ছে কি জি স্যার। বটম আপ অ্যাপ্রোচ। ওকে, সো উইথ দ্যাট নোট আমরা এখানে আজকে স্টপ করছি।